স্বাগত জিবিসি নিউজের শুক্র এবং শনিবারের আয়োজন কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটি সময় চলছে যেখান থেকে এর গতি প্রকৃতি যে কোনো দিকেই যেতে পারে। বর্তমান অন্তর্বর্তী সরকারের ৩ মাস পেরিয়ে এখন সংস্কার কর্মসূচি চলছে পুরোদমে। এরই মাঝে জুলাই আগস্টে হতাহতদের ক্ষোভের বহিঃপ্রকাশ চলে এসেছে সরাসরি রাজপথে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ আর সেই সাথে বিগত সরকারের দুর্নীতি, হত্যার বিচার, বহু প্রত্যাশা আর নতুনভাবে দেশ সংস্কারের চ্যালেঞ্জে বিপ্লবের ১০০ দিনে কতটা এগুলো এই সরকারের পদক্ষেপ আর রাজনৈতিক দলগুলোর অবস্থানে সাধারণ মানুষই বা কতটা গুরুত্ব পাচ্ছেন, এমন প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনার শিরোনাম ঠিক করেছি আস্থা অনাস্থা আর সংকটের চ্যালেঞ্জ। স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ এবং আমাদের সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব হামজা মাহবুব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। হামজা মাহবুব, আপনার কাছে যাব। শরীফুজ্জামান শরীফ, অনেকদিন পরে আপনাকে আমরা স্টুডিওতে পেলাম। আমরা বলছি যে ১০০ দিন পার হলো, মানে একটি সরকার ৩ মাস সরকার গঠনের পর ৩ মাসের সময় পার হয়েছে। এখন সকলে ভাবছে কাজ করার জন্য উপযুক্ত একটি সময় তারা শুরু করার সময় পেয়েছে। এই মুহূর্তে সাধারণ মানুষ সরকারের প্রতি কতখানি আস্থাশীল আপনি মনে করেন, কিংবা সরকারি বা যে আস্থার প্রত্যাশার জায়গা থেকে এসেছিল তারাই বা সেই প্রত্যাশার প্রতিদান কতখানি দিতে পারছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। একটা বড় পরিবর্তনের ভেতর থেকে নতুন সরকার যাত্রা শুরু করেছে। এই পরিবর্তনটা স্বাভাবিক সময়ের যে পরিবর্তনগুলো হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তার থেকে একেবারেই ব্যতিক্রম। যে পরিবর্তনটা এর নেতৃত্বে ছিল শিক্ষার্থীরা, পেছনে ছিল রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ। যদিও বিভিন্ন সময় আমরা ব্যাখ্যা করার ক্ষেত্রে কতগুলো ভুল ব্যাখ্যা করেছি যে পুরোটাই একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে আমরা দায়িত্বটা দিতে চেয়েছি। বাংলাদেশের অন্যান্য পরিবর্তনের মতো এবারের পরিবর্তনেও সবথেকে বেশি স্যাক্রিফাইস করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে এই যে পরিবর্তনগুলোতে যে মানুষগুলো জীবন উৎসর্গ করে তারা একেবারেই প্রান্তিক লেভেল থেকে উঠে আসা। এই ঢাকা শহরে গুলিতে যারা মারা গেছে তাদের অনেকের লাশ ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওই পরিবারটির আর্থিক সঙ্গতি ছিল না, তারা ধার করে কর্জ করে লাশ গ্রামে নিয়ে গেছে। সুতরাং আপনার রেসপন্সিবিলিটিটা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। এই মানুষগুলোর যে আকাঙ্ক্ষাটা ছিল, মোটামুটি আপনি সবার আকাঙ্ক্ষার জায়গাটা একটা কমন জায়গা ছিল যে ১৫ বছরের যে জগদ্দল পাথরটা আমাদের বুকের উপরে চেপে আছে, প্রথমত এই সরকারটাকে আমরা নামাতে হবে, তারপরে আমরা দেশটাকে গঠন করব, আমরা কত দূর পথ এগিয়ে যাব এবং জনগণের শাসন জনগণের হাতে ফিরিয়ে নিয়ে যাব। আমি মনে করি যে বেসিক জায়গাটা হচ্ছে ওইটা, যে জনগণের কাছে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দেওয়া। আমরা ১৫ বছরে শেখ হাসিনার সঙ্গে আমাদের কারোর কোনো ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। বিরোধের জায়গাটা ছিল আমাদের সংবিধান যে আমাদেরকে যে মালিকানাটা দিয়েছে রাষ্ট্রের, যে রাষ্ট্রের নীতি নির্ধারণে আমি ভূমিকা রাখবো এবং এই ভূমিকাটা কিভাবে রাখবো। আমি সচিবালয়ের রুমের মধ্যে গিয়ে বসে থাকবো না, আমি বঙ্গভবনের ড্রয়িং রুমে গিয়ে বসে থাকবো না, আমি 5 বছর পর পর আমার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আমি শাসক কে হবে এটি সিলেক্ট করব। এই আকাঙ্ক্ষা এবং একই সাথে 15 বছরের যে জঞ্জাল জমেছিল, কতগুলো জায়গায় আপনার এই জঞ্জালটা পরিষ্কার করতে হবে। আমরা যাত্রাটা শুরু করেছি, আমার কাছে মনে হয় যে শুরুতেই যে ধরনের স্পিরিটটা ছিল এই টিমের মধ্যে, এই স্পিরিটটা এখন আমরা দেখতে পাচ্ছি না। এবং এই সরকারকে, এই ধরনের একটি সরকারকে এবং গণ অভ্যুত্থানের গড়ে তোলার জন্য, গণ অভ্যুত্থান তো আসলে সাধারণত একদিনে হয় না, আপনাকে দীর্ঘ সময় ধরে নানা প্রক্রিয়ার মধ্য থেকে এটিকে গড়ে তুলতে হয়। আমাদের এই জায়গাটায়, এই গণ অভ্যুত্থানে নানা শ্রেণী পেশার মানুষের কন্ট্রিবিউশন ছিল, পার্টিসিপেশন ছিল। দেশ এবং দেশের বাইরের থেকে অনেকেই নানাভাবে ভূমিকা রেখেছে। এক দফা যেদিন ঘোষণা করা হয় তার আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যে একটা শিশু 2-2.5 বছর বয়স, তার মা তাকে কাঁধের উপরে নিয়ে হাতে একটা পানির বোতল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছেন। ওই শিশুটা ঘুমিয়ে আছে। আমি মনে করি ওই শিশুটারও এই পরিবর্তনে তার একটা কন্ট্রিবিউশন আছে। সুতরাং এই যতগুলো সেকশন এখানে যুক্ত হয়েছে, একেবারে শাসকদের সাথে, শাসকদের সুযোগ সুবিধার বাইরে নানা শ্রেণী পেশার মানুষ ভূমিকা রেখেছে। সুতরাং আপনি তাদের স্বার্থের কথা, তাদের আত্মত্যাগের কথা এবং তাদের প্রত্যাশার কথাটা আপনাকে মনে রাখতে হবে। আমি মনে রাখতে হবে বলছেন, মানে সেই জায়গায় কোনো ঘাটতি দেখছেন কিনা? আমি দেখতে পাচ্ছি স্পিরিটের ঘাটতির কথা বলেন, একটা জায়গা হচ্ছে আমরা এই যে আহতরা,
এই গণঅভ্যুত্থানটাকে আপনি যদি পাটাতন ধরেন তাহলে একটা বড় শক্ত পাটাতন হচ্ছে এই যারা আহত হয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 3 মাস অতিক্রান্ত হলে এই 3 মাসের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু কাজ করেছি। আমরা বন্যার্ত মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, আমরা আমাদের আহত বন্ধুদের, সহযোদ্ধাদের জন্য আমরা সেই কাজটি কেন করতে পারলাম না? এই আত্মজিজ্ঞাসাটা যেমনিভাবে উপদেষ্টা যারা আছেন তাদেরও এই আত্মজিজ্ঞাসাটা থাকা দরকার, একই সঙ্গে এর যে স্টেক হোল্ডার অন্য যারা ছিলেন তাদেরও এই জায়গাটায় আত্মজিজ্ঞাসাটা থাকা দরকার। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, আপনি জিজ্ঞাসার কথা বলেছেন। আমি ঠিক এখান থেকে যদি হামজা মাহবুবের কাছে যাই, এই যে স্যাক্রিফাইসের কথা বললেন, এই যে উৎসর্গের কথা বললেন, যারা নিজের জীবন বাজি রেখে তখন সেদিন সেই সময়টিতে রাজপথে ছিলেন, আপনারাও ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিলেন তাদের সাথে, তাদের এখন এসে সঠিক চিকিৎসা না পাওয়া, ক্ষতিপূরণের দাবির জন্য রাজপথে পর্যন্ত নামতে হলো। সচিবালয়ে গিয়েও আমরা দেখেছি সেখানেও অনেক বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হয়েছে। এই ১৭তম দিনে এসে রাজপথে তাদেরকে দেখতে পাওয়ার দায়টা আসলে কে নেবে? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচককে। পাশাপাশি শুরু করতে চাই আমাদের শহীদদের এবং আহতদেরকে স্মরণ করে। আজকে আমাদের স্বৈরাচার পতনের ১০০তম দিন। আমরা যদিও এই দিনটাকে সেভাবে উদযাপন করতে পারছি না, আসলে উদযাপন করার মতো কিছুই সেভাবে ঘটেনি। আমরা সরকারের প্রতি আমাদের যে এই আশা আকাঙ্ক্ষা ছিল তার বেশিরভাগটাই সরকার এখনও পূরণ করতে পারেনি। এটার জন্য সময় লাগবে, সময় তাদেরকে দিতে হবে। সে সময় পরে আমরা আশা করি আমরা উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি বলছিলেন আহতদের কথা। আহতদের আমরা জানি যে প্রথমেই এই সরকার বাধার মুখে পড়েছিল। সরকার ফর্ম হওয়ার কিছুদিনের মধ্যেই, সপ্তাহ দেড়েকের মধ্যেই হচ্ছে বন্যা কবলিত হয় সারা দেশ। সরকার সেখানে একটা বড় সময় তার সেই বন্যা পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য সরকারের হয়। এছাড়াও এর পাশাপাশি সরকার তখনই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে এবং এছাড়াও অন্যান্য যে সব উপায় আছে আহতদের চিকিৎসার জন্য তখনই আমাদের ডাটা কালেকশন চলছিল এবং আমরা জানেন যে একটা বড় সংখ্যক আহতকে আমরা দেশের বাইরে পাঠিয়েছি বলতে আমরা সরকারের মাধ্যমে এটার ব্যবস্থা করেছি। আমাদের একটা মেডিকেল উপকমিটি ছিল যেটা এখনও কাজ করছে। এছাড়াও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের আহতদের যে ডেটা এখন পর্যন্ত আমরা করতে পেরেছি তা ২৫,০০০ ছাড়িয়েছে, ৩০,০০০-এর কাছাকাছি। এত পরিমাণ প্রান্তিক পর্যায় পর্যন্ত এত পরিমাণ আহতকে একই সাথে আমি একটা আওতায় নিয়ে আসা, যেমন তাদের কাছে হচ্ছে তাদের অর্থ যে ব্যয় হয়েছে সেটা তাদের কাছে পৌঁছানো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়াও সরকার তখনই যে পদক্ষেপটা নিয়েছিল, সরকারের আমরা ধন্যবাদ দিতে চাই। এই পদক্ষেপটা নিয়েছিল যে সকল ক্লিনিক এবং হচ্ছে সকল হসপিটালে আহতদের জন্য চিকিৎসা ফ্রি করে দিয়েছিল সরকার, এবং সেটা এখনও চলমান আছে আহতদের জন্য। আপনি বলছিলেন সচিবালয় এবং অন্যান্য হাসপাতালে আহতরা যে বিক্ষোভ প্রদর্শন করছে, আহতদের মধ্যে একটা গ্রুপ যারা প্রথমেই ওরা আসলে আন্দোলনের যে স্পিরিট, অভ্যুত্থানের যে স্পিরিটের সবচেয়ে বেশি তাদের মধ্যেই আছে, যারা আসলে রক্ত ঝরিয়েছে। তারা এই স্পিরিট থেকে বঙ্গভবনে প্রথম তারা রক্তিম জুলাই নামে একটা ব্যানারে প্রথম তারা সেখানে একটা মুভমেন্ট করে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এবং সংবিধান বাতিলের দাবিতে, যেটার সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণরূপে একমত ছিল এবং এখনও আছে। তারা ওই ব্যানারের অধীনেই আহতরা একত্রিত হয়েছে। আমরা তাদের এই যে একত্রিত হওয়া জুলাই বিপ্লবের স্পিরিটটাকে ধারণ করে এটাকে পজিটিভভাবে দেখি এবং মনে করি যে আমরা যে ভবিষ্যৎ যে রাষ্ট্রকল্প আমরা চাই সেখানে আমাদের আহতরা অনেক বড় একটা শিল্ড হয়ে দাঁড়াবে। আপনার বক্তব্য স্পষ্ট হামজা মাহবুব। আবারও আসবো আপনার কাছে। প্রশ্ন এভাবে রেখে যায় যে মানে সরকারের ধরুন ১০০ দিন প্রশ্ন আসতে পারে, খুব যথেষ্ট সময় নয়, কিন্তু এই ১০০ দিনের মধ্যেই যে সরকারের যে অগ্রাধিকার তালিকা ছিল সেইখানে সংস্কার কমিশনগুলো আমরা গঠন হতে দেখলাম, আমরা বিচার প্রক্রিয়া শুরু হতে দেখলাম, ট্রাইব্যুনাল গঠন হতে দেখলাম। সেই অগ্রাধিকার তালিকার মধ্যে মানে সঠিকভাবে এগোচ্ছিল কিনা সেটি নিশ্চয়ই পরে আপনার কাছে জানবো। না হলেও এখনও কেন আহতদের এতজনকে আমরা কিছুটা হলেও বঞ্চিতের কথা তাদের মুখ থেকে শুনতে পাই। শরীফুজ্জামান শরীফ, বিরতিতে যাবার আগে সংক্ষেপে যদি এরকম বলেন যে আমরা দেখেছি যে ৯০-এর পরে কিংবা 1/11 যদি বলেন, এমন একটি সময় আসে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবার সময় তৈরি হয়। এখন কি সেই ১০০ দিন পরে সেই জায়গাটিতে আমরা এসেছি কিনা? মানে রাজনৈতিক ঐক্যমতে চ্যালেঞ্জের প্রশ্নে পরে আসবো, তার আগে বলুন যে সেই জায়গাটি, সেই সময়টিকে এখন কিনা? রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে।
সরকারের কার্যক্রম নিয়ে। রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারকে সহযোগিতা করতে গিয়েছিল, আমরা এই সময়টা এসে দেখতে পাচ্ছি যে সহযোগিতার জায়গাটা অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে, এবং বিশেষ করে নির্বাচন নিয়ে সরকারের কতগুলো পরস্পর বিরোধী বক্তব্য রাজনৈতিক দলগুলোকে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। আমি হাসপাতালের বিষয়টা একটু যুক্ত করে দিই যে আপনি তথ্য সংগ্রহ যারা বিক্ষোভটা করছে তাদেরকে কিন্তু আপনার খোঁজার জন্য জয়পুরহাট অথবা পাবনা শহর অথবা গাজীপুর ঘুরতে হচ্ছে না। যারা বিক্ষোভ করছে তারা কিন্তু সবাই হসপিটালের থেকে বিক্ষোভ। আমরা শুরু দেখেছি যে নিটোর মানে পঙ্গু হাসপাতালের সামনে তো বিক্ষোভটা শুরু। এদের তথ্য নতুন করে তথ্য পাওয়ার কিছু নেই। আমি যারা হাসপাতালে পৌঁছাতে পারেনি, কত মানুষ রাষ্ট্রীয় সহযোগিতা করবে তার জন্য তথ্যের দরকার আছে, কিন্তু হাসপাতালে যারা আছেন, যারা ট্রিটমেন্টটা পাচ্ছে না, ডাক্তার তার কাছে যাচ্ছে না, তাদের বিক্ষোভের ভেতর থেকে বুঝতে পারছি যে আপনি প্রপারলি তাদের দিকে নজরটা দেননি। এবং আমার অবজারভেশন হচ্ছে এই, আপনি যে কতগুলো ইস্যু বললেন যে গণঅভ্যুত্থানের পরে এখানে অনেকগুলো হিডেন এজেন্ডা চলে এসেছে, যে এজেন্ডাগুলোকে আমার মনে হয় যে আমাদের যে বেসিক যে কাজগুলো সেই কাজগুলোর থেকে এই এজেন্ডাগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। সংস্কারের যে জায়গাটা, এটি বড় একটা প্রক্রিয়া। ওই প্রশ্নের উত্তরটা আমি দেই। আমাদের এখন পর্যন্ত আমি মনে করি যে সরকারের কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের নিহত আহত তাদের হত্যাকাণ্ডের বিচার, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আরেকটা জায়গা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, আর প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটা নির্বাচনের পরিবেশ তৈরি। ধন্যবাদ। সংস্কার আমরা যে কাজগুলো করছি, অ্যাড্রেস করছি, আমি দেখতে পাচ্ছি শহরের মানুষের মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডাগুলোকে আমরা বেশি অ্যাড্রেস করছি। একদম স্পষ্ট। ফিরবো আপনার কাছে। হামজা মাহবুব, বিরতিতে যাবো। সংক্ষেপে যদি বলেন যে মানে ছাত্ররা সবসময় একটা প্রেশার গ্রুপ হিসেবে আমরা দেখেছি, সরকারকেও তারা অনেক বিষয়ে তাদের মতামত জানাতে পিছপা হয়নি। এই আহত নিহতদের পাশে আপনাদের অবস্থানটি কোথায়? মানে সেই জায়গাটি থেকে আপনারা আসলে সরকারের কাছে কোনো দাবি করেন? যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লব পরবর্তী সময়ে একটা প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং সরকারে তাদের দুজন ছাত্র প্রতিনিধি থাকলেও সরকারটা পুরোপুরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহতদের যে চিকিৎসা এবং শহীদ পরিবারের যে পুনর্বাসন, এটার দায়িত্ব সরকারকে দিলেও এখন পর্যন্ত আপনি জেনে থাকবেন যে গতকাল এবং গত পরশুও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিব ওনারা এবং আজকেও সারাদিন হসপিটালগুলোতে কাটিয়েছেন। তারা হচ্ছে সরকারকে যথেষ্ট প্রেশারাইজ করছেন এবং হচ্ছে হসপিটাল প্রশাসনকে প্রেশারাইজ করছেন যেন আহতদের চিকিৎসা সম্পূর্ণভাবে হয়। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে যতটুকু করা সম্ভব আহতদের পাশে থেকে সরকারকে প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে এখন পর্যন্ত, এবং ভবিষ্যতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ এটাই হবে। মানে এই অবস্থানটি তারা অবস্থানটি ধরে রাখবে। অনেক ধন্যবাদ হামজা মাহবুব, শরীফুজ্জামান শরীফ। আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির পরে কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে ফিরবো অন্য আলোচনা নিয়ে। ভালো থাকবে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে আমরা বিরতির পরে আবারও ফিরে এলাম। আস্থা অনাস্থা আর সংকটের চ্যালেঞ্জ, এই শিরোনাম নিয়ে আজকে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব হামজা মাহবুব। আবারও স্বাগত আপনাদের দুজনকে। আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বিরতিতে যাবার আগে হামজা আপনার সাথে কথা হচ্ছিল, আমি যদি সেটির সূত্র নিই, শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি। আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কালকে এর আগের দিন রাজপথে হাসপাতালের সামনে বসছিলেন, কালকে সমন্বয় এবং অন্যান্য সরকারের উপদেষ্টাদের সাথে সচিবালয়ে গিয়েছিলেন। সেখানে ছাত্র আন্দোলনের নেতা এবং সরকারি উপদেষ্টা নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে আহত নিহতদের কথা না বলে কেবল সরকারকেই দোষারোপ করা হচ্ছে রাজনীতিবিদদের উদ্দেশ্যে। তিনি বলেছেন কারণ তাদের মনোযোগ নির্বাচনের ক্ষেত্রে। মানে এটি কি আসলে রাজনীতিবিদদের লক্ষ্য বা উদ্দেশ্য যেটি, সেটিকে আপনি কি সময় উপযোগী মনে করেন কিনা, কিংবা শুধু কি আপনাদের লক্ষ্য নির্বাচন কেন্দ্রিক, নাকি সরকারকে আরও অনেকভাবে সহায়তা করা যেত, সেই জায়গায় রাজনীতিবিদদের আরও অবদান রাখার সুযোগ আছে? এই অভিযোগটাকে আমি মনে করি যে এটি একটা অন্যায়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কতটুকু সহযোগিতা করার সুযোগ আছে? একটা গভর্নমেন্ট তার টোটাল অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু তার অধীনে চলে। আচ্ছা, ওই হসপিটালের আমরা তো যে বন্যার সময় রাজনৈতিক দলগুলোকেও দেখেছি যার যার নিজেদের মতো করে জায়গাটায় আসছি। একটা হাসপাতালে অনেকগুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছে,
এদের কেউ কি মানে রাজনৈতিক কোনো নেতার নির্দেশ কি শুনবে, বা কোনো রাজনৈতিক নেতা কি কোনো নির্দেশ দিতে পারেন? সেই ক্ষমতা বা সেই যে আইনত সেই অধিকারটা তার আছে কিনা? নেই। সহযোগিতা করার যে জায়গাটা, আপনি যদি সহযোগিতাটা চান অবশ্যই সহযোগিতা করবে। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে বিএনপির একটা প্রতিনিধি দল কিন্তু এসেছিলেন এই বিক্ষোভের পরে, এবং আপনাকে মনে করিয়ে দিই, এই বিক্ষোভটা কিন্তু গত পরশুদিন প্রথম হয়েছে তা না, এর আগেও কিন্তু তাদের ক্ষোভ, অভিযোগ, অভিমানের কথা এসেছে। তো আমি মনে করি যে প্রায়োরিটির জায়গাটায় আপনি এই জায়গাটায় ফার্স্ট প্রায়োরিটি রাখেননি। আমার ভাবনাটা এরকম যে এটি হওয়া উচিত ছিল ফার্স্ট প্রায়োরিটি। নিহতদের, তাদের যে পরিবারকে সহযোগিতা করা। কোনো কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি শহীদদেরকেও আমরা বিভক্ত করে ফেলেছি, শহরের শহীদ, গ্রামের শহীদ। কেউ কেউ বাড়তি রাষ্ট্রের মনোযোগ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছেন না, কিন্তু শহীদের কোনো শ্রেণীবিন্যাস নাই। শহীদ প্রত্যেকেই তাদের অবদানের জায়গাটা আছে। রাজনৈতিক দলগুলো, বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু দেখেছি তারা এসে 5 লক্ষ টাকা দিয়েছেন। না, শুধু টাকা দেওয়া না, আমি যেমন ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তারা তো প্রেশার গ্রুপ হিসেবেও কাজ করছেন। মানে রাজনৈতিক দলগুলো কেবল নির্বাচনকেই বেশি না, রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের কথাগুলো বলছে। এই যে চিকিৎসার ব্যবস্থা, বিচারের ব্যবস্থা, একই সঙ্গে তাকে আরো কতগুলো পয়েন্টকে অ্যাড্রেস করতে হয়, সেই পয়েন্টগুলো তারা অ্যাড্রেস করছে, দ্রব্যমূল্য ইত্যাদিতে। আপনি যদি খেয়াল করেন যে আজকে শুক্রবার বাজারে সবজির চাহিদা, সবজির যোগানটা পর্যাপ্ত, তারপরেও দাম বাড়ছে। এই দ্রব্যমূল্য ইস্যুতে রাজনৈতিক দলগুলো কিন্তু অন্য সময় হলে রাস্তায় নেমে আসতো, বিক্ষোভ করতো। তারা কিন্তু এখন সরকার ডিস্টার্ব ফিল করে, তার অভিমানের কথা জানাচ্ছে, তার সমালোচনাটা জানাচ্ছে, কিন্তু রাস্তায় নেমে এসে সেই সমালোচনাটা বা সরকারের উপরে সেই চাপটা দিচ্ছে না। কেন? তারা এখনো চায় সরকার যাতে স্মুথলি কাজগুলো, মানে এটি এক ধরনের সহায়তা। বৈষম্য বিরোধী আন্দোলনের বিষয়টা আমি বলবো যে এই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকাটা যেমন পাইনিয়ার ছিল, একই সাথে এটাও আপনাকে মনে রাখতে হবে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র, তারা কিন্তু বৈষম্য বিরোধী শ্রমিক বা যুবক না। তাদের পড়াশোনার জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই শিক্ষার্থীরা, এই হামজারা গত জুন মাস থেকে এখন পর্যন্ত রাস্তায় আছে। আপনি বলতে পারেন যে ওরা তো দিনের মধ্যে একবার একটা মিছিল করে। দিনের মধ্যে একবার একটা মিছিল করলে তার প্রতিক্রিয়াটা কি হয়, এই আপনাকে স্বাভাবিক জায়গায় ফিরে যাওয়ার জন্য কতটা সময় আপনার নষ্ট হয়, এই বিষয়টা তো আমরা বুঝি। সুতরাং আপনি যদি তাদেরকে অনন্তকাল ধরে আপনাকে রাস্তায় রাখতে হয়, এবং তারা যদি মনে করে যে আমরা অনন্তকাল রাস্তায় থাকব, সরকারকে আমরা পাহারা দেব, মনিটর করব, তাহলে ওই যে বেসিক যে কাজটা, তার পড়াশোনার যে জায়গাটায়, আমি মনে করি যে একটা বিরাট ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু একদম আপনার বক্তব্য স্পষ্ট, ধন্যবাদ। এই প্রশ্ন আমার নতুন করে প্রশ্ন করার কিছু নেই হামজা মাহবুব, আপনার তাই মনে হয় শরীফুজ্জামান শরীফ যেটি বলছেন যে আপনি প্রেসার গ্রুপ হিসেবে থাকার কথা বলেছিলেন? আমি শেষ কথা দিয়ে উনি শেষ যেটা বলেছিলেন আর কি, ছাত্রদের আসলে পড়াশোনায় ফিরে যাওয়া উচিত, আমি এটার সাথে সম্পূর্ণরূপে একমত। বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন শুরু করেছে, কিন্তু এই আন্দোলন শেষ করেছে শ্রমিক জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেই তারা রাজপথে নেমে এসেছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, আন্দোলনটা শেষ করেছে এবং স্বৈরাচারের পতন ঘটিয়ে ছেড়েছে। এরপর 5 আগস্টের পর অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমরা দেশবাসীর কাছে, দেশের যে রাজনৈতিক বা সামাজিক দলগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কাছে প্রত্যাশা করেছিলাম যে আমাদের যে নতুন সরকার হবে, এই সরকারকে সর্বতোভাবে সমর্থন করা এবং এই সরকার যে এজেন্ডার জন্য এই অভ্যুত্থানটা হয়েছে, সে এজেন্ডা যেন এই সরকার বাস্তবায়ন করে যেতে পারে, সেই সময়টুকু এবং সেই স্বস্তিটুকু তাদেরকে দেওয়া। কিন্তু এটা কোনো রাজনৈতিক দল থেকে পাওয়া গেছে বলে আমি মনে করি না। আজ অভ্যুত্থানের 100 দিন পার হয়ে যাওয়ার পরও আমার এটা একবারের জন্য মনে হয়নি যে আমাদের যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো এই সরকারকে তার যে এজেন্ডা, সে এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করতে চায়। তাদের প্রত্যেকটা পদক্ষেপে এটা দৃশ্যমান হয়েছে যে না, আমি নির্বাচন চাই, আমি ক্ষমতায় যেতে চাই, আমি ক্ষমতায় গিয়ে যা যা পরিবর্তন করা লাগে আমি করব। না, কিন্তু নির্বাচনে মানে ভাই যেটা বললেন আমি এই প্রসঙ্গটাই বলি, প্লেইং ফিল্ড এবং সংস্কারের যে যৌক্তিক সময়, সেই সময়টুকু তারা দিতে চায়। মানে সেই কেউই সময়ের সময়সীমা বলছে না, সময়সীমা কেউ বলছে না, কিন্তু সরকারকে চাপ প্রয়োগ করছে। ভাই যেটা বলেন আমাদের ফিরে যাওয়া উচিত পড়ার টেবিলে, অফকোর্স আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু যখন আমরা দেখছি যে আমরা যদি আবার পড়ার টেবিলে ফিরে যাই, একদম পুরোপুরিভাবে ফুল টাইম আমরা পড়াশোনায় ফিরে যাই, তখন আমাদের বিপ্লব ব্যাহত হয়ে যাচ্ছে।
তখন আমরা আসলে এটা ভাবতে পারছি না যে আমাদের বিপ্লব শেষ হয়ে মানে গেছে। আপনাদের প্রতিনিধিরা তো সরকারে রয়েছেন, দুজন ছিলেন, এখন তিনজন হয়েছেন, এর বাইরেও তো সরকারে বিভিন্নভাবে তারা অন্তর্ভুক্ত হচ্ছেন, সেটি যথেষ্ট মনে করছেন না আপনারা? সেটি যথেষ্ট মনে করছি না, কারণ যে প্রেশার গ্রুপটা থাকবে মাঠে, মানে জনতার মধ্যে, সে এরকম কোনো প্রেশার গ্রুপ আসলে নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া। অন্য যারা আছে তারা সবাই রাজনৈতিক কর্মী, তারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। আচ্ছা, ঠিক আছে, এটাই পাশাপাশি আমি একটু জানতে চাই মানে শিক্ষাঙ্গনের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে কিনা, কারণ আমরা প্রথম দিকে দেখেছি যে মানে সেখানে অনেক অরাজকতাও চলেছে, সেই জায়গাটি থেকে হয়েছে কিনা, আবার অনেকের পক্ষ থেকে ছাত্র সংগঠনগুলো বিশেষ করে ডাকসু রাকসু সেই নির্বাচনের কথাও বলা হয়েছে, সব মিলিয়ে আসলে আপনাদের এখন পদক্ষেপ বা অবস্থান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে যে পদক্ষেপ হবে সেটা কিছুদিন আগেই আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম বলে দিয়েছিলেন যে জাতীয় নির্বাচনের আগেই ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সেজন্যই ক্যাম্পাসগুলোতে কাজ করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের হচ্ছে যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই অরাজনৈতিক প্ল্যাটফর্মের এই সাংগঠনিক রূপটা জেলায় জেলায় দেওয়া হচ্ছে, কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে না। কিন্তু দিন শেষে এটাও তো এক ধরনের এজেন্ডা বাস্তবায়ন নিশ্চয়ই। এটা হচ্ছে আমরা চাইছি, আমরা যে অভ্যুত্থানটা করেছি, যে অভ্যুত্থানটা আমরা শুরু করেছি গুটি কয়েক মানুষ, এবং এটা পরবর্তীতে গোটা সমাজে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা চাই ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার দাঁড়াইতে না পারে, এবং সেজন্য এই বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে রাজনীতি সচেতন হতে হবে। সেজন্য সবার আগে ছাত্র সংসদের নির্বাচন জরুরি। রাজনীতি সচেতন হওয়া এই মানে যে আমাকে অমুক দলের কর্মী হতে হবে, আমাকে রাজনৈতিক চর্চা থাকতে হবে আমার মধ্যে। সেই চর্চাটা শিক্ষাঙ্গন থেকেই হতে পারে ছাত্র সংসদের মাধ্যমে। নিশ্চয়ই সেই চর্চার মধ্যে অন্য সংগঠন, রাজনৈতিক সংগঠনের ছাত্র উইংগুলোও থাকবে নিশ্চয়ই। থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আপনি বলছিলেন ক্যাম্পাসের এখন কি অবস্থা। ক্যাম্পাসগুলো আস্তে আস্তে স্থিতিশীল হচ্ছে, আমাদের অবজারভেশন যা বলে ক্যাম্পাসগুলো স্থিতিশীল হচ্ছে। ক্যাম্পাসে একটা রাজনৈতিক সহাবস্থান তৈরি হয়েছে, যেটা খুবই পজিটিভ, যে জিনিসটা আসলে আমরা আমাদের লাইফ টাইমে কখনো দেখি নাই। সকল দল অ্যাকসেপ্ট সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, এছাড়া সকল দল নিজ নিজ কার্যক্রম করছে। যেসব কলেজ ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজনীতি চাচ্ছে না, সেখানে শিক্ষার্থীদের সাথে হয়তো ন্যারেটিভের জায়গা থেকে একটু কনফ্লিক্ট তৈরি হচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত শোনা যায়নি, যে রাজনৈতিক কনফ্লিক্ট যেটাকে বলে। আগে যেটা হতো যে ছাত্রলীগের ছাত্রদলের মধ্যে সংঘাত সংঘর্ষের কোনো ঘটনা নেই, সবাই নিজ নিজ মত প্রকাশ করছে, কেউ কাউকে ভয় পাচ্ছে না। এই জিনিসটাই জরুরি ছিল এবং সেটাই ঘটছে, এবং আশা করি এই ছাত্র সংসদ কেন্দ্রিক যে সুস্থ রাজনৈতিক চর্চা, সেটার মাধ্যমে এটা আরও বেশি শক্তিশালী হবে। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ হামজা মাহবুব। জনাব শরীফ, আমরা বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই আপনার জবাব শুনবো, বাকি বিষয় নিয়ে আলোচনা হবে। কিশোর নিবেদিত প্রজন্ম বাংলাদেশে ফিরবো কিছুক্ষণের মধ্যে। প্রজন্ম বাংলাদেশে আমরা ফিরে এলাম, এটি নিবেদন করছে কিশোর গ্রুপ। আজকে শিরোনামটি আমরা ঠিক করেছি এরকম যে আস্থা অনাস্থা আর সংকটের চ্যালেঞ্জ। বিপ্লবের 100তম দিনে এসে আমরা আলোচনায় স্টুডিওতে পেয়েছি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা মাহবুব আছেন আমাদের সাথে। হামজা, আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে আসলে ছাত্রদের এই মুহূর্তের কি করণীয় কিংবা কি করছে সেটিও সব কিছু মিলিয়ে এখন আপনার কাছে যদি এইভাবে বলি যে সার্বিকভাবে মানুষের প্রত্যাশা এখন আসলে সরকারের কাছে কি, সেই জায়গায় ছাত্ররা সেই প্রত্যাশাটি পূরণে সরকারকে কতখানি সহায়ক ভূমিকা নিতে পারে, কিংবা আপনাদেরও নিশ্চয়ই প্রত্যাশা আছে সরকার এভাবে কাজ করুক, সেটি হলে আরও ভালো হয়। আমরা সরকার কাছে মানুষের যে বেসিক নিড, সেই নিডগুলোর সহজলভ্যতা এখন সবচেয়ে বেশি জরুরি। যেমন আপনিও বলছিলেন, ভাইও বলছিলেন যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, এটা এখন সবচেয়ে বেশি জরুরি, এবং এই জন্য আমরা সরকারকে যথেষ্ট পরিমাণ আমরা সহযোগিতার জায়গা থেকে সহযোগিতা করছি। সিন্ডিকেট ভাঙার জন্য সরকারের জায়গা থেকে চেষ্টা করছে, এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদম স্থানীয় পর্যায় পর্যন্ত আমরা চেয়েছি যে সিন্ডিকেট ভাঙার জন্য সম্ভবত আমরা যদি একটা ইনিশিয়েটিভ নিতে পারি, এমন যে ন্যায্য মূল্যের বাজার হবে, তাহলে সিন্ডিকেটগুলো দুর্বল হবে, আর সরকারের জায়গা থেকে তার পলিসিগত জায়গা থেকে যা করা সেটা সরকার করতে থাকুক। এখানে আমরা সরকারকে সহযোগিতা করতে চাইছি, পাশাপাশি আমরা সরকারকে চাপও দিয়েছি যে না, আমরা যেহেতু আমাদের কাজটা করছি, আপনারা আপনাদের কাজটা করতে হবে। তাহলে সরকার সরাসরি মাঠ পর্যায়ে আপনারা কাজ করবেন এরকম আপনাদের না, মাঠ পর্যায়ে আমরা আমাদের জায়গা থেকে যদ্দূর সম্ভব আমাদের একটা বাজার বসানো সম্ভব কয়েকটা পণ্যের,
আমাদের সিন্ডিকেটের সাথে গিয়ে মারামারি করা সম্ভব না, সেটা করার দায়িত্ব সরকারের, সেটা সরকার করবে। তা আমি একদম স্থানীয় মানুষদের কাছে একটা পজিটিভ বার্তা পৌঁছানোর জন্য যেটা করতে পারি আমি সেটা করব। এই সহযোগিতা এবং হচ্ছে এই সমালোচনা, দুই জায়গাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে। এছাড়াও অন্যান্য যেই ব্যাপারগুলো আছে, যেমন আহতদের চিকিৎসা, সেখানেও আমি আগেই ব্যাখ্যা করলাম এই ব্যাপারটা। আর এছাড়াও হচ্ছে অন্যান্য পলিসিগত যে ব্যাপার, যেমন যেই রাষ্ট্রকল্পের স্বপ্ন আমরা দেখেছিলাম আসলে সেগুলোতে সরকার যা করতে পারছে না এবং যা সরকারের করা উচিত সেসব ব্যাপারে সরকারের নজরে আনা। যেমন উপদেষ্টাদের ব্যাপারে যখন পাবলিক পার্সপেক্টিভ তৈরি হয়েছে উপদেষ্টাদের বিরুদ্ধে, আমাদেরও উপদেষ্টাদের ব্যাপারে আমাদেরকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেই দোষারোপ করা হচ্ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন এসব উপদেষ্টা নিয়োগ দিচ্ছে। অ্যাকচুয়ালি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো উপদেষ্টা নিয়োগ দিতে পারে না, সেই এখতিয়ার তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাই। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সরকারের জনগণ যা চেয়েছে, জনগণের পার্সপেক্টিভ অনুযায়ী সরকারের সমালোচনা করেছে এবং ভবিষ্যতেও সরকারের এই সমালোচনা এবং সরকার যা করতে চায় সেটার সাথে সহযোগিতা জারি থাকবে। সংবিধানের প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে একরকম বলতে গেলে চাপ প্রয়োগ করছে সংবিধানের প্রশ্নে, যে আমরা যে নতুন রাষ্ট্র চেয়েছি সেখানে কোনো ফ্যাসিবাদী সংবিধান থাকতে পারবে না। যে সংবিধান আমাদের এখন বহাল আছে, এই সংবিধান অবশ্যই পরবর্তীতে যে ক্ষমতায় আসবে তাকে ফ্যাসিস্ট বানাবে। এই সংবিধানের জন্য তো সরকার সংস্কার কমিশন গঠন করেছে। সেখানে আমরা বলা যায় যে আমরাই সরকারকে এই সংস্কার কমিশন গঠনের জন্য চাপ প্রয়োগ করেছি এবং এই সংস্কার কমিশন থেকে যেন একটা ভালো রেজাল্ট উঠে আসে সেটার জন্যই আমরা সরকারের মানে এই জায়গাগুলোকে আপনারা সরকারকে এগিয়ে নিতে সরকারের আলোচনা এবং সমালোচনা এবং সহযোগিতা দুটোই সরকারের জন্য আমাদের থাকবে। ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টের জায়গাটা। অনেক অনেক ধন্যবাদ হামজা মাহবুব। শরীফুজ্জামান শরীফ, আমরা শিরোনামে এরকম বলছিলাম যে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া সহ উচ্চাভিলাষী সংস্কার অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG তারা একটা প্রতিবেদনে এটি বলেছে এবং তারা এর জন্য রাজনৈতিক ঐক্যমতের তাগিদ দিয়েছে। সবশেষ প্রশ্ন, যদিও এটি নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়, এই ঐক্যমত কতটা জরুরি, কতটা চ্যালেঞ্জের? প্রথমত এই ঐক্যমতগুলো জরুরি। রাষ্ট্রের আপনি যদি পরিবর্তন ঘটাতে চান, সমাজের পরিবর্তন ঘটাতে চান এবং আকাঙ্ক্ষার যে জায়গাটা তার যদি পূর্ণ বাস্তবায়ন করতে চান, অবশ্যই তার জন্য আপনাকে একটা ঐক্যমত দরকার। রাজনৈতিক সহযোগিতা ছাড়া এই ধরনের একটা অরাজনৈতিক সরকারের পক্ষে এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব না। একই সঙ্গে আপনাকে প্রশাসন, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একাধিক প্রশাসন কাজ করছে, ক্ষমতার একাধিক কেন্দ্র। আপনি অপরাজয় বাংলা থেকে সরকারকে একটা নির্দেশ দিচ্ছেন, সচিবালয় থেকে একটা নির্দেশ দিচ্ছেন, এর ভেতর থেকে না নির্দেশ না, আলোচনা সমালোচনা, সেই স্বাধীনতা নিশ্চয়ই মানুষের তৈরি হয়েছে। হ্যাঁ, একই সাথে এটাও আপনাকে আমি মনে করিয়ে দিব, 85 বছর বয়সের একজন মানুষকে নিয়ে আপনি দায়িত্বটা দিয়েছেন। আপনি প্রতিনিয়ত যদি এটি করতে হবে, সেটি করতে হবে, এটি বলতেই থাকেন, তাহলে সাইকোলজিক্যালি তাদের উপর একটা চাপ তৈরি হয়। আপনি সেই কাজটি করতে দিতে হবে। এই কারণে যে বাংলাদেশে এর আগের যে অভ্যুত্থানগুলো হয়েছে আমরা কিন্তু এরকমের সার্বক্ষণিক একেবারে নজরদারি, পাহারাদারি এটা আমি দেখিনি। আপনি যেহেতু সরকারের মধ্যে আপনার প্রতিনিধি আছে, তাহলে আপনাকে বলতে হবে যে আমার প্রতিনিধি, আপনিও আমার সাথে চলে আসেন। যেহেতু আপনার ওই প্রতিনিধি আপনি কেন পাঠিয়েছেন এই কারণে যে এই সরকারটা যদি ট্রেনের যে লাইনটা উঠিয়ে দিয়েছে 2000 মানুষ মৃত্যুর মধ্য দিয়ে, জীবনদানের মধ্য দিয়ে, এই ট্রেনটা যাতে স্মুথলি তার যাত্রাপথে চলতে পারে। এখন আপনার যদি প্রতিনিয়ত সন্দেহ হয় যে এই ট্রেনটা ঠিক মতন হয়তো চলছে না, তাহলে আপনাকে কিন্তু ওই প্রশ্নটাকেও এসে করতে পারে যে আপনার তো রিপ্রেজেন্টেটিভ আছে, তারা সরকারের ভেতরে থেকে কি দায়িত্বটা পালন করছে, বা সরকারকে আপনি যে স্পিডে কথা বলছেন ওই স্পিড নিয়ে তিনি ক্যাবিনেটের মিটিংয়ে কথা বলছেন কিনা। যদি বলে থাকেন তাহলে আপনাকে সারাদিন অপরাজয় বাংলায় দাঁড়িয়ে থাকার দরকার নেই, যেহেতু আপনার রিপ্রেজেন্টেটিভ আছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমরা যখন ক্ষমতার একাধিক কেন্দ্র হয়ে যায় তখন যে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভিত্তি করে আপনি রাষ্ট্রটা চালাতে চাচ্ছেন, তার মধ্যেও কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু প্রপারলি কাজ করার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দ্বিধার মধ্যে পড়ে। প্রশাসন কি আমরা রদবদল করতে দেখছি, রদবদল আপনি করতে দেখছেন, কিন্তু আপনি শুরুটা যে কাজটি করলেন যে 15 বছরের যে শাসনের যাদের একটা সিন্ডিকেট গড়ে তুলেছিল এই অভিযোগটা আপনি বলছেন, এবং আপনি শুরুটা করলেন কিন্তু ডিসি নিয়োগের ভেতর থেকে, কিন্তু সেই কাজটি আপনি প্রপারলি করতে পারলেন না। এই ডিসি নিয়োগ নিয়ে নানা রকমের অভিযোগ
এবং যে অভিযোগগুলো নিশ্চয়ই সরকারকে, নিশ্চয়ই এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের তাদেরকে বিব্রত করে। এবং আপনি বললেন যে আমি স্বল্প সময়ের মধ্যে একটা তদন্ত কমিটি করে আমি রিপোর্টটা দিব ডিসি নিয়োগে আসলে কি হয়েছিল, তারপর একটা দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে। আমি ধারণা করছি যে এর ভেতরে হয়তো অস্বস্তিকর কোনো খবর আপনাদের কাছে হয়তো এসেছে, যে কারণে আপনি এই খবরটা নিয়ে যাচ্ছে না। আমি শেষ করব এই জায়গাটায়, এটা তো নেহাতই ধারণা, তাই তো? না, দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে। এটা তো নেহাতই ধারণা আপনার। আমার ধারণার জায়গা থেকে বলছি। না মানে দ্বিতীয়ত তদন্ত হচ্ছে, কমিশন নিয়ে সাধারণ মানুষের এক ধরনের দৃষ্টিভঙ্গি লম্বা একটা হয়তো সময় আছে। পেরিয়ে গেছে। আমি আপনাকে যেটা বলতে চাই যে শুধুমাত্র আপনি ফেসবুকের রিয়াকশন দেখে রাষ্ট্র পরিচালনা বা সিদ্ধান্ত যদি গ্রহণ করতে চান তাহলে আপনি ভুল করবেন। আমরা এর আগের সরকারকে যেটা দেখেছি যে শহর কেন্দ্রিক কতগুলো অবকাঠামো দেখিয়ে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে সব কিছু ভালো আছে, কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখছি যে ভেতরে ভেতরে তাদের যে শাসন যে ক্ষয়ে গিয়েছিল। আপনি যদি এখানেও যদি মনে করেন যে শহরের মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, মিডিয়াগুলো আমাদেরকে সাপোর্ট করছে, সুতরাং সব কিছু হচ্ছে রাইট। আমি বলবো যে গ্রামের যে মানুষ, জয়পুরহাটের যে মানুষটা 8,000 টাকার পেঁয়াজের বীজ তাকে এখন 12-13,000 টাকায় কিনতে হচ্ছে, ওই জায়গাটা যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন তাহলে এই যে সংস্কারগুলো এটি টেকসই হবে না। আপনি গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুতের যে অনিয়ম এটি যদি বন্ধ করতে না পারেন, আপনার সংবিধান সংস্কার অথবা অন্যান্য যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো টেকসই হবে না। না, সেটির জন্য খুব সংক্ষেপে, মানে সেটির জন্য মাত্র 3 মাস কিংবা 100 দিন যথেষ্ট আপনি কিনা? মোটেই না। 15 বছরের যে দুঃসহ অবস্থার থেকে মুক্তি পাওয়ার জন্য এটি মোটেই যথেষ্ট সময় না। তবে আপনার কাজের ধরনটা বলে দেবে যে আপনার আন্তরিকতা আছে কিনা, আপনি সবটুকু করবেন এই প্রত্যাশা কেউ করে না। কিন্তু আমি দেখতে চাই যে আপনি যে উদ্যোগগুলো নিয়েছেন তার ভেতর থেকে আপনার ইচ্ছার একটা প্রতিফলন আছে। অনেক অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ হামজা মাহবুব, আপনাদের দুজনকে, এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। আগামী দিন অন্য বিষয়, অন্য অতিথিদের নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।